এতদিন পর্যন্ত জামাতের গুরুত্বটা আসলে কোন জায়গায় ছিল? 2001 সালের নির্বাচনে বিএনপি জামাতকে জোটে নিল, হিসাবটা এরকম ছিল 1996 নির্বাচন নিয়ে সম্ভবত আমি ভুল না করলে জনাব নাজিম কামরান চৌধুরীর একটা অ্যানালিসিস ছিল, 100টা সিটের মধ্যে এই 10-15-20 হাজার ভোটের মধ্যে সিদ্ধান্ত হয়। সো জামাতের একা জেতার মতো খুব ক্ষমতা নাই। 96 সালে একা নির্বাচন করে 3টা সিটে জিতেছিল জামাত, কিন্তু ওর বিভিন্ন এরকম 100 বা আরো বেশি সিটে 20-30 হাজার 50 হাজার ভোট আছে। এটা যদি যোগ হয় তাহলে এটা একটা অন্য দলকে বিরাট প্রভাব ফেলে। এই বার্গেন করে সে অনেক সিট নেয়। ইতিহাসে প্রথমবারের মতো এখন যদি যেহেতু আওয়ামী লীগ নাই বা আওয়ামী লীগ থাকলেও বিএনপির এবার আর জামাতের প্রয়োজন ছিল না, বরং জামাত একটা লায়াবিলিটি। বিএনপি যে এতদিন নিয়েছে লায়াবিলিটি নিয়েছে তার হিসাবের কারণে, এবং আমি দৃঢ়ভাবে মনে করি একের পর বিএনপি জামাতকে যতদিন পর্যন্ত সাথে রেখেছে ইট ওয়াজ এ ভেরি রং ডিসিশন, ভেরি রং ডিসিশন। এখন জামাত ওই জায়গায় পড়ে এখন নিজে খুবই নার্ভাস হয়ে গেছে, কারণ সত্যি বিএনপির এখন প্রয়োজন নাই। এখন সে কি করবে? আবার অনলাইনে বিরাট শোরগোল তাদের, তারা নিজেরা নিজেদেরকে বিরাট দল মনে করছে, এরকম একটা ভাইব তারা দেখাচ্ছে। ফলে এই নার্ভাসনেসের কারণেই তাদের উদ্ভট কতগুলো ভুল হচ্ছে। এবং এই দলটা তো আসলে ঐতিহাসিকভাবে জাতির ক্রান্তি লগ্নে স্টুপিড সিদ্ধান্ত নেয়, স্টুপিড শব্দটা জেনে শুনে বলছি। এই পাকিস্তান পাকিস্তান করছে একটা পর্যায়ে, অথচ পাকিস্তান সৃষ্টির সময় তো পাকিস্তানের পক্ষে ছিল না, ও তো ভারতের সাথে ছিল। 47 অখণ্ড ভারত, সঠিক। 71-এ এসে পাকিস্তান, মানে সবসময় ইতিহাসের ভুল সাইডে, জনগণের উল্টো পাশে। 86-তে শেখ হাসিনার সাথে গিয়ে এর সাথে নির্বাচন করেছে, করেনি? 8 সালে আমি শুনি, এটা হেলাল ভাই আরো ভালো জানবেন, রীতিমতো নাকি বিএনপিকে ফোর্স করে ওই নির্বাচনে জামাত নিয়ে গেছে। এবার আবার মোটামুটি কিছুদিন সময় গেছে, ওদের আরেকটা ডিজাস্টারাস ভুল করার সময় হয়েছে। মানে এই দলটা অদ্ভুত সব ভুল, এবং তারা ইতিহাস থেকে কোনোদিন শিক্ষা নেয় না, এবং কোনো একটা জায়গায় দাঁড়িয়ে তাদের মনে তারা অনেক কিছু হয়ে গেছে। আর প্রধান ভাই যেটা বললেন, এটা একটা বিরাট কারণ। নির্বাচন যদি হয়, আমরা ধরেই নিতে পারি মোটামুটি পপুলার পারসেপশন বিএনপি ক্ষমতায় যাবে। খেয়াল করেন, বিএনপি ক্ষমতায় যাবে এটা জামাত বা সবাই জানেও। দেখেন বিএনপির সমালোচনা কি করে তারা, বিএনপি নির্বাচনের জন্য পাগল হয়ে গেছে কারণ বিএনপি নির্বাচিত হয়ে চাঁদাবাজি করবে। তার মানে ও কিন্তু আবার এটা বলছে নির্বাচিত বিএনপি হচ্ছে, এটা ওই বলতেছে। আচ্ছা, এখন সমস্যা যেটা হচ্ছে, বিএনপি যদি ক্ষমতা যায় প্রশাসন সহ সব জায়গায় তার একচ্ছত্র আধিপত্য নিশ্চিত হবে। কিন্তু এই মুহূর্তে সরকারে বিএনপিরও খানিকটা প্রভাব আছে, কিন্তু জামাতের প্রভাব আছে, এনসিপির প্রভাব আছে। নির্বাচনের সাথে সাথে এই প্রভাব উবে যাবে। তো সব নির্বাচন চাইবে কেন? ও চাইবে নির্বাচন যত দেরিতে হোক। ইতিহাসে কোনোদিন জামাত রাষ্ট্রের উপরে, সরকারের উপরে এই প্রভাব বিস্তার করেছে? হেলাল ভাইদের সময় 2জন মন্ত্রী দেওয়া হয়েছিল 1/6, তো 2টা মিনিস্ট্রিতে প্রভাব ছিল। এখন অসংখ্য জায়গায় তাদের প্রভাব। বাংলাদেশে তো একটা সংবিধান আছে, কার্যকর আছে। মানে এই জিনিসগুলো কখন হওয়া সম্ভব, কখন হয়? যখন একটা সংবিধান থাকে না। আমার যখন সংবিধান আছে, সংবিধান কার্যকর আছে, আমাদের নির্বাচন কোথায় কখন কিভাবে হবে, শুধুমাত্র একটা জিনিস আমরা সংবিধানের বাইরে চলে গেছি, সেটা আমাদের পরে র্যাটিফাই করতে হবে। সেটা হচ্ছে আমাদের নির্বাচনটা দেরি হয়ে গেছে, যতদিন পরে নির্বাচন হবে এটা আমাদের সংবিধানে অ্যালাউ করে না। তো সংবিধান থাকা অবস্থায় এই কথার ভিত্তি থেকে আসে। আমি বারবার বলছি, মানে আপনি সব উদ্ভট কথা বলছেন যেগুলো দিয়ে আসলে একটা ডিসরাপশন তৈরি করতে চান। একটা অধ্যাদেশ করতে হবে সব সংস্কার দিয়ে, এবং সেটাকে সংবিধানের উপরে স্থান দিতে হবে। মানে জুরিসপ্রুডেন্সের বেসিক যিনি জানেন তিনি জানেন অধ্যাদেশ মানে কি। এটা তো একটা ডিফ্যাক্টো আইন, পার্লামেন্টের অ্যাবসেন্সে রাষ্ট্রপতির মাধ্যমে এই আইনটা জারি করা হয়, এবং এটার মেয়াদ হচ্ছে নেক্সট সেশন বসা পড়ছে। নেক্সট পার্লামেন্ট আসলে সেটা পাস হয়ে আইন হতে হবে, নাহলে এটা বাতিল হবে। তো কি লাভ হবে? এবং আপনি যদি কোর্টে যান, আপনি একটা আইন সংবিধানের উপরে স্থান পাবে, মানে এইটার বলাইটাই হাস্যকর লাগে আমার কাছে। সেজন্য বলছি আসলে এই যাবতীয় যত কিছু করছেন তারা জাস্ট চাপ, নির্বাচনকে অনিশ্চয়তায় রাখা। তারা বিএনপির কাছ থেকে ল্যাভারেজ চান। এখন বিএনপির সাথে বিরোধী দলে রেখে কিভাবে ল্যাভারেজ পেতে পারেন আমি জানি না, কোনো না কোনো একটা নেগোসিয়েশন তারা চান, যাতে তারা একটা উল্লেখযোগ্য সংখ্যক সিট পান। যেমন আমি আমার বিবেচনার কথা যদি বলি, খুবই শোরগোল দেখা যায়। আমাকে অনেকে যখন জিজ্ঞেস করে জামাত কটা সিট পেতে পারে, আমার বিবেচনায় জামাত 15, সর্বোচ্চ 20টা সিট পেতে পারে। 15 থেকে 20টাও যদি এককভাবে নির্বাচন করে। ইভেন যদি ইসলামী আন্দোলন বা আর কারোর সাথে জোট হয়, কয়টাই বা বাড়বে? আরো 5টা 10টা। তো 300 সিটের তুলনায় 30টা সিট কি? ফলে তাদের ভবিষ্যৎ রাজনীতি কিন্তু ঝুঁকির মুখে, কারণ তারা বিরাট হাইপ তৈরি করেছে। মানে মূল সমস্যাটা এটা, এবং এই হাইপটা জামাত নিজে তৈরি করেছে, সেটা একটা প্রবলেম। ধরুন একটা উদাহরণ দেয়, ফেসবুকে কেউ একটা পোল দিল যে এই নির্বাচনে কে জিতবে, 50,000 1 লাখ ভোট হলেও দেখা যায় জামাত বিএনপি দ্বিগুণ 3 গুণ সম্ভাবনা জিতবে। তো ওরা করে কি, এই ধরুন এই পোলটাই হয়তো তাদের গ্রুপ আছে, দে আর ভেরি অর্কেস্ট্রেটেড, ভেরি সিন্ডিকেটেড, তারা সবাই মিলে ভোট টোট দিয়ে করে ফেলে। ফলে একটা হাইপ তারা নিজেরাই নিজেদের জন্য তৈরি করেছে। এখন পরবর্তী পর্যায়ে এসে দেখছে যে আসলে এটা হবে না। জামাত নিজেই যে জানে তার নির্বাচনের রেজাল্ট খারাপ হবে, তার প্রমাণ বলি, প্রচুর জরিপ হচ্ছে, কোনো কোনো প্রতিষ্ঠানে জরিপ করে বিএনপি জামাতের ভোট প্রায় সমান সমান দেখায়। তো আমার প্রশ্ন, আর অনলাইন জরিপে তো তারাই হাইয়েস্ট। 71% যে পিআর এর পক্ষে দেখাচ্ছে, একটা দেখেন সুযোগ একটা করছে। জি জি,
তো এটা বলতেছে যে পুরো দেশের জনগণের নাকি জোর, আমি এটা স্যাম্পল ভালো নির্বাচন হবে আমি মনে করি, ভালো নির্বাচন হবে, তবে নির্বাচন চ্যালেঞ্জিং হবে। কেন চ্যালেঞ্জিং বলি, এই যে আমরা আলাপ করছি নির্বাচনটাকে পিছিয়ে দেওয়ার চেষ্টা হবে, সেটাও খুব ভালো পানি পাবে না। কেন পাবে না আমি একটু পরে বলি। এই নির্বাচনটা চ্যালেঞ্জিং। আপনি যে হেলাল ভাইকে যে প্রশ্ন করলে যে পুলিশ এখনো কোমর শক্ত করে দাঁড়ায়নি, এটা সত্য। কারণ এই পুলিশের যে মরাল স্ট্রেংথ সেটা ভেঙে গেছে শেখ হাসিনার সাথে সাথেই, পুরো পুলিশ বাহিনী পালিয়ে গিয়েছিল। ওনারা আমাদের দেশের সন্তান, আমাদেরই ভাই, আমাদেরই আত্মীয় স্বজন, কিন্তু শেখ হাসিনার এই অপশাসন টিকিয়ে রাখার জন্য পুলিশ বাহিনী ব্যবহৃত হয়েছিল, তার একটা পোষ্য বাহিনীতে পরিণত হয়েছিল। একেবারেই তাই। ফলে ফিরে আসার পরও এখনো যে তারা পূর্ণ শক্তি নিয়ে মনোবল নিয়ে ফিরে আসছে তা না। এখন তাহলে পাল্টা প্রশ্ন, পুলিশ বাহিনীর এটা কতদিন লাগতে পারে ফিরতে? আমি যদি বলি 5 বছর লাগবে, তাহলে কি আমরা 5 বছর নির্বাচন করব না? উত্তর হচ্ছে করব। তাহলে কি দাঁড়ালো? পুলিশ আছে, আমাদের আনসার আছে, এবং বড় সংখ্যার সেনাবাহিনী থাকতে হবে, এবং খুব টাফ স্টেপ নিয়ে দেখাতে হবে। আর এইবার ইতিহাসে প্রথমবারের মতো আমি মনে করি রাজনৈতিক দলগুলোকে খুবই রেসপন্সিবল ভূমিকা পালন করতে হবে। টেকনিক্যালি তো আসলে আমরা সরকার কাউকে রেসপন্সিবল হতে বলার রাইট রাখে না। আমি বলতে পারি বিএনপিকে, জামায়াতকে, ভাই আপনারা সেন্সিবল থাকেন, নিজেদের মধ্যে ঝামেলা করেন না। সরকারের প্রস্তুত থাকতে হবে যে ঝামেলা করতে পারে এবং আমার বাহিনী দিয়ে আমি সেটা ঠেকাবো। কিন্তু এবার সেই সক্ষমতার ঘাটতি আসলেই আছে, এবং হেলাল ভাই নিজেও বলছেন যে বিএনপি বা অন্য রাজনৈতিক দল যারা আছে, ইভেন বিএনপি শুধু অন্য দলের সাথে না, বিএনপি স্বতন্ত্র ক্যান্ডিডেটও থাকতে পারে, ফলে তাদের নিজেদের মধ্যে সংঘাতের সম্ভাবনা আছে। সো তাদেরকে এবার রেসপন্সিবল হতে হবে, এবং এভাবেই নির্বাচনটা মোটা দাগে আমি মনে করি সংকট ছাড়াই পার হয়ে যাবে। কিন্তু এবার গোলযোগ হওয়ার সম্ভাবনা কিছুটা বেশি থাকতে পারে। কিন্তু একটু আগে যে কথাটা বলছিলাম, নির্বাচন ফেব্রুয়ারিতে কেন হবে, আপনি যদি দুটো ভাগ করেন, নির্বাচন কারা চায় আর কারা চায় না, হ্যাঁ সঠিক, সেই হিসাব যদি করেন, আপনি দেখবেন নির্বাচন যারা চায় সেই পক্ষের পাল্লা অনেক ভারী। শক্তির তো একটা ব্যালেন্স লাগে। যারা নির্বাচন চায় না বলছে, আমরা ধরে নিলাম আপাতত দেখে মনে হচ্ছে জামায়াত চায় না, এনসিপিরও কিছু অনিচ্ছা আছে, যদিও তারা বলে নির্বাচন চায় কিন্তু এটা হতে হবে। সরকারের কোনো উপদেষ্টা নির্বাচনের খুব পক্ষে না শোনা যায়, কিছু ব্যক্তি আছেন। আর এই তুলনায় এদিকে যদি আমরা চিন্তা করি, বিএনপি বলছে, বিএনপির সাথে অ্যালাইন পলিটিক্যাল পার্টিস বলছে, সেনাবাহিনী বলছে, সেনাবাহিনী প্রধান রিপিটেডলি বলেছেন, ব্যবসায়ী সমাজ, মানে আমাদের টপ টু বটম, আমি পাড়ার মুদি দোকান যিনি চালান আমি কথা বলে দেখেছি, তারও ব্যবসার অবস্থা ভালো না। বড় ব্যবসায়ীরা তো আছেনই, এবং এই ধরনের সরকারের সময় বিনিয়োগ হয় না, ব্যবসার অবস্থা খুবই খারাপ। তো পুরো ব্যবসায়ী কমিউনিটির দিকে চলে গেছেন। জনগণের একটা বিরাট অংশ নির্বাচন চান, প্রশাসনের, পুলিশের একটা বড় অংশ, সবাই না, একটা বড় অংশ নির্বাচন চান। তাহলে এদিকে দেখুন শক্তিটা অনেক বেশি। এই ব্যালেন্সের সাথে ওই ব্যালেন্স টিকবে বলে আমার মনে হয় না। অতএব এই কারণে ফেব্রুয়ারিতে ইলেকশন হবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আরেকটা কথা একটু যোগ করে রাখি, হ্যাঁ, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, আমি আজকে অন রেকর্ড বলে যাচ্ছি, এটা যদি হয়ে যায়, ইকোনমি স্লোলি নিচের দিকে যাচ্ছে, জিডিপি গ্রোথ 3ও হবে না বলছে ওয়ার্ল্ড ব্যাংক, এডিবি, আইএমএফ। নির্বাচন ফেব্রুয়ারিতে হবে না জানো, যে একটা কথা আছে না, নোজ ডাইভ, প্লেন একদম ধুম করে ডাউন হয়ে যাবে, একেবারে নোজ ডাইভ দেবে ইকোনমি, এবং এইটা সামলাতে পারবে না আমি অনুমান করি। কারণ আমরা এই যে ধরনের প্রবণতা দেখছি, আপনার উদ্দেশ্য যদি হয় একটা ডিসরাপশন করা, সেটা নিজের স্বার্থে হোক আর কারো স্বার্থে হোক, তাহলে কোনো না কোনো একটা বাহানা, কোনো না কোনো একটা অজুহাত তো আছেই। এটা দীর্ঘদিন থেকে প্ল্যান করার চেষ্টা করা হচ্ছে। আইন শৃঙ্খলার অবস্থা নির্বাচন করার উপযোগী না। আমি দুটো ঘটনা বলি, এবং টু সাম এক্সটেন্ট এনসিপি এটার সাথে অ্যালাইন্ড। গোপালগঞ্জে তারা যাওয়ার পর যখন হামলা হলো, মুহূর্তের মধ্যে হান্নান মাসুদ একটা স্ট্যাটাস দিয়েছেন যে জাতীয় নেতৃবৃন্দকে নিরাপত্তা দিতে পারে না, দেশে কিসের নির্বাচন হবে। এরপর লালমনিরহাটের পাটগ্রামের সময় একটা থানায় বিএনপির লোকজন, ওই থানা থেকে তাদের আসামি, তাদের লোকজন ধরে ছুড়ে নিয়ে আসলো, হামলা করলো একরকম। মুহূর্তের মধ্যে তার পরদিন ডাক্তার শফিকুর রহমান বলছে এই অবস্থায় কিসের নির্বাচন। মজার ব্যাপার অবশ্য অন্য একটাও আছে, পটিয়াতে এর মধ্যে বৈষম্য বিরোধীরা আক্রমণ করেছে, উনি আবার ওটা বলেন নাই, মানে ওটা আবার ওনার সেম সাইড, অ্যাটলিস্ট তারা এরকম করছেন। তো নির্বাচন হওয়ার মতো যথেষ্ট আইন শৃঙ্খলা পরিস্থিতি নেই, ওটা তো রাখাই আছে মাঠে। সর্বশেষ নির্বাচন কমিশন নিয়ে এনসিপি যেমন বলেছে, জামাতও কিন্তু বলেছে। সুতরাং সামনে এই তাদের কিছু আন্ডারস্ট্যান্ডিং আছে, এগুলোর ফুলফিলড হওয়া পর্যন্ত তারা আসলে নানান রকম কিছু করবে, এটা সামনে খারাপ সময় আসতে পারে। আমরা মোটা দাগে সবই বললাম, একটা জিনিস আমি অন্তত একটু যোগ করতে চাই, সেটা হচ্ছে হঠকারিতা বন্ধ করা দরকার, এটা সবচেয়ে জরুরি। এখন আওয়ামী লীগ নেই, বাংলাদেশে যেসব শক্তি শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই করেছে, প্রত্যেকের এই গণতান্ত্রিক নির্বাচনটায় থাকা দরকার। নির্বাচন করব না, আমার তো অধিকার আছে নির্বাচনে না যাওয়ার, আমি এটা না হলে হবে না, এসব বলার মাধ্যমে হঠকারিতা যাতে কেউ না করতে যান, এটা তাদের পলিটিক্যাল
আইডেন্টিটির জন্য, পলিটিক্যাল এক্সিস্টেন্সের জন্য ক্ষতিকর হবে, তাদের কিন্তু এটা অনেকে বুঝতে পারছেন না। মানে এই ক্রুশিয়াল টাইমে এই সিদ্ধান্তগুলো নিতে হবে। আমি আরো ব্যর্থহীন ভাষায় একটা কথা বলে দিতে চাই, যারা এই নির্বাচনকে বর্জন করবেন তারা ডিরেক্টলি অর ইনডিরেক্টলি, মানে ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, যেভাবেই বলি না কেন, আমি মনে করি ইচ্ছায়ও করবে, মূলত পতিত শেখ হাসিনা সরকার বা শেখ হাসিনার আওয়ামী লীগ এবং ভারতের পারপাস সার্ভ করবে। ভারত মুখে নির্বাচনের কথা হয়তো বলে, বাংলাদেশে একটা নির্বাচন হতে হবে, হাসিনাও বলে, কিন্তু শেখ হাসিনা এবং ভারত সবচেয়ে বেশি খুশি হবে যদি বাংলাদেশে নির্বাচন ভণ্ডুল হয়, বাংলাদেশ একটা অরাজকতার মধ্যে ঢোকে, একটা নৈরাজ্যের মধ্যে ঢোকে এবং প্রশ্নবিদ্ধ একটা নির্বাচনের দিকে অগ্রসর হয়। এই জিনিসগুলো প্রত্যেকটা তাদেরকে খুশি করবে। সুতরাং যারা এই পরিস্থিতি তৈরি করার চেষ্টা করবেন, প্রকারান্তরে মনে হবে, এটা অনেকের কাছে ইন্টারপ্রিটেশন এটা দাঁড়াবে যে তারা তাদের পারপাস সার্ভ করছে। এই ধরনের চেষ্টা তো গণ অভ্যুত্থানের চেতনারও পরিপন্থী। একেবারেই তাই, আমি একেবারেই একমত। সো বাকি সবগুলো প্রত্যেকের দায়িত্ব পালন করুক, কিন্তু আসু যে সংকটটা আছে, কারণ নির্বাচনের সবচেয়ে বড় স্টেক হোল্ডার জনগণ, পলিটিক্যাল পার্টি, এরা জনগণ উন্মুখ হয়ে বসে আছে। দেখুন, ডাকসুতে একটা নির্বাচন হচ্ছে, দেখলাম আমি, খুব ইন্টারেস্টিং, 18 বা 19 জনের বিপরীতে একজন করে ক্যান্ডিডেট, মানে এত ক্যান্ডিডেট এবার হয়েছে, মানে বাংলাদেশের মানুষ ভোটের জন্য কত পাগল। সো জনগণ সবচেয়ে গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার একটা হচ্ছে জনগণ, সে বসে আছে ভোট দেওয়ার জন্য। রাজনৈতিক দলগুলো পরেরটা বলছে, এখন তাদের রেসপন্সিবল এবং সেন্সিবল দায়িত্ব পালন করতে হবে। নির্বাচনে আসা শুধু না, এবার নিজ দায়িত্বে চেষ্টা করতে হবে যতটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশ নিশ্চিত করা যায়, কারণ সরকারের ওপরে চাপ আছে, বাহিনীগুলো এখনো পুরো প্রস্তুত না। একটা কথা বলে একটু শেষ করি, প্রধান ভাই বলছিলেন ডক্টর ইউনূসের এনসিপির প্রতি, আমিও মনে করি বায়াস আছে, উনি ওদেরকে ভিন্ন চোখে দেখেন, কিন্তু আমি এটা কোনোভাবেই বিশ্বাস করি না কোনো একটা সিটে এনসিপির কাউকে জেতানোর জন্য ডক্টর ইউনূস ফোন করে বলবেন যে ওকে জিতিয়ে আনতে হবে। এই যে মতপার্থক্য আছে, যারা নির্বাচন করতে চায় না তাদের সাথে সরকারের বসা দরকার। আমি ডক্টর ইউনূসকে একটা জিনিস সতর্ক করে দিতে চাই, সেটা হচ্ছে বাংলাদেশের দায়িত্ব নিয়ে ওনার জীবনে কিন্তু কোনো অর্জন হয়নি। মানে একটা ফান আছে এরকম, ঘটক যখন বিয়ে দেয়, বিয়ে যদি খারাপ হয়, বদনাম হয়, কিন্তু বিয়েটা যদি সুখের হয়, ঘটককে কেউ খোঁজ রাখে না, ঘটকের সুনাম হয় না। ডক্টর ইউনূসের দেশ চালানো যদি সুন্দর হয়, লোকজন বলবে আরে ডক্টর ইউনূস তো দেশ ভালো চালাবেই, কিন্তু উনি যদি যাওয়ার সময় ঠিকঠাক মতো একটা নির্বাচন করে ক্ষমতা হস্তান্তর করে যেতে না পারেন, তাহলে ওনার এত জীবনের অর্জন, মানে ঘটক অশান্তির সংসারে তীব্র রকম সমালোচনার মুখে উনি দেশে এবং বিদেশে পড়বেন, সেটা সবচেয়ে জরুরি কথা। উনি সেটা স্মরণ রাখেন বলে আমি মনে করি, এবং তার উচিত এই যে সংকটগুলোর ক্ষেত্রে মধ্যস্থতা, কারণ তিনি একটা সর্বজনের অ্যাকসেপ্টেড একজন মানুষ। সুতরাং উনি সবার সাথে বসে এই মতপার্থক্য কমিয়ে নির্বাচনের দিকে উনি নেওয়ার জন্য ইনিশিয়েটিভ নেবেন। অ্যাটলিস্ট দেশের স্বার্থ তো আছেই, তার ব্যক্তিগত সুনামের স্বার্থ এটা করবেন।